আপনার জেলা সভাপতি থাকাকালীন আপনার মোর্চা, বিশেষ করে মহিলা মোর্চা এবং যুব মোর্চা কোনোভাবেই অ্যাক্টিভ হয়নি বা কোনো বৃহৎ কোনো সংগঠনের রূপও তারা তৈরি করতে পারেনি। তো এটা কেন হয়েছে? যেহেতু আপনি তো যুব মোর্চাকে বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন, মহিলা মোর্চাকেও গুরুত্ব দিয়েছিলেন, কেন তারা? আপনার 4 জন জিএসের মধ্যে একজন আপনার বিধানসভারই জিএস খোকন দাস, আর জেলা জুড়ে আওয়াজ উঠেছে যে খোকন দাস 55 লক্ষ টাকা মেরেছে। গোটা মানে আমি বলছি না, এটা গোটা বোলপুর সাংগঠনিক জেলার লোকেরা বলছে। এটা আপনি কিভাবে দেখেন বিষয়টা? এই অর্থনীতির ব্যাপারটা আপনারা জানেন যে অর্থনীতির ব্যাপারটা আমার গোচরে ছিল না। আপনার 3 বছরের সময়কালে আপনি যে টিম তৈরি করেছিলেন নগর থেকে, মণ্ডল থেকে, বিভিন্ন মোর্চাতে বা নগর মণ্ডলগুলিতে, সেখানে পূর্ণ টিম এখনও পর্যন্ত আপনার কোনো মিটিংয়ে এসে উপস্থিত হয়নি। তো এর কারণ কি? কিছুদিন আগে আমরা 2024-এর পর বোলপুর নগর মণ্ডলে ডিস্টার্ব হচ্ছে, বাকি তো এমনি সমস্ত মণ্ডলে বৈঠক পূর্ণাঙ্গ। ডিস্টার্ব হওয়ার কারণ? ডিস্টার্ব হওয়া মানে অ্যানালাইজ করছেন না, এবার বোলপুর যে নগর মণ্ডল, এখন ব্যাপারটি কি আছে আপনি তো জানেন, এমনিতেই মানে ব্যক্তি কেন্দ্রিক যখন হয়ে যাবে তখন এই ঘটনা ঘটে। যে কার্যকর্তা ব্যক্তির সাথে চরিতার্থ করার জন্য তার মানসিকতা হয়, তখন এইগুলো ঘটে। সেই জন্যই তো 3 বছর অন্তর আমাদের পরিবর্তন হয়। তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে ভুল সিলেকশন হয়েছে তাহলে কোথাও গিয়ে? এইবার কি জানেন তো, পরিবর্তনশীল তো। আপনার জিএস ছিলেন হচ্ছে শ্যামমোহন ঝা মহাশয়। উনি দীর্ঘদিন আপনার ছায়া সঙ্গী হিসেবে ছিলেন, আপনি ওনাকে তারপর দায়িত্ব থেকে সরিয়ে দিলেন কেন? নমস্কার, রোল ক্যামেরাটাকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমাদের এপিসোড শুরু করছি। আজকে আমরা উপস্থিত আছি আপনাদের খুব সুপরিচিত ফেস, আপনাদের বোলপুর বিজেপি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল মহাশয়ের সাথে, যাকে আপনারা অষ্টমদা নামে জানেন। আজকে অষ্টমদার বাড়িতে আমরা উপস্থিত আছি এবং অষ্টমদার সমস্ত জার্নি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের পডকাস্টে। দাদা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আমাদের সকলের আশীর্বাদে। আমরা প্রথমেই জানতে চাই যে আপনার রাজনীতি জীবন শুরু কিভাবে? আমি এমনিতেই 1982 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত হই। তারপর বহু দায়িত্ব, মানে গ্রাম, খণ্ড, মহকুমা, জেলা, এই দায়িত্ব পালন করার পর 2014 সালে সম্মানীয় তৎকালীন অখণ্ড বীরভূম জেলার সভাপতি মাননীয় দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে জেলা সম্পাদক হিসেবে আমার প্রবেশ। আচ্ছা, তা আপনি সংঘের এত বরিষ্ঠ একটা কার্যকর্তা, দীর্ঘদিন আপনি সংঘ করেছেন, আপনার কেন মনে হলো আপনি সংঘ ছেড়ে আপনি রাজনীতিতেই আসবেন? তো ব্যাপারটা যেটা, তো দীর্ঘদিন সংঘের সাথে যুক্ত ছিলাম। তারপর আমরা মহাভারতে পড়েছি যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম তদা অনং সিজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্টাং, এই যে শ্লোক। তো রাজনীতির মধ্যে যদি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, ভারতীয় ঐতিহ্য যদি যুক্ত না থাকে, তাহলে সে ভারতবর্ষ অধঃপতনের দিকে অগ্রসর হয়। সেই জন্য রাজনীতির মধ্যে ভারতীয় সংস্কৃতিকে প্রবেশ করানোর জন্যই আমার এখানে আসা, এবং সেই লক্ষ্যেই আপনি এগোচ্ছেন। সেই লক্ষ্যেই আমার লক্ষ্য। আমাদের পডকাস্টে আমরা আলোচনা করি হচ্ছে যারা যতজন গেস্ট আছেন সেই গেস্টদের সাথে আমরা বিভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করি। তো এবং যত কন্ট্রোভার্সিয়াল যত সমস্যা থাকে সেই কন্ট্রোভার্সিয়ালগুলোকে আমরা মেটানোর চেষ্টা করি আমাদের পডকাস্টের মাধ্যম থেকে। আপনার উপরে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল, অনেক রকম এলিগেশন আছে, অনেকজন ভুল ভাবে, বা আপনি হয়তো যেটাকে ঠিকভাবে করার চেষ্টা করেন সেটা হয়তো অনেকে বুঝতে পারে না সেই জিনিসটাকে, সেটা একটু প্রকাশ দেওয়ার আমরা চেষ্টা করছি। যে আপনার জিএস ছিলেন হচ্ছে শ্যামমোহন ঝা মহাশয়। উনি দীর্ঘদিন আপনার ছায়া সঙ্গী হিসেবে ছিলেন, আপনি ওনাকে তারপর দায়িত্ব থেকে সরিয়ে দিলেন কেন? মানে আপনারা জানেন কি না জানি না, ভারতীয় জনতা পার্টির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী যে জেলা সভাপতি সব নয়। আমাদের যে গঠনতন্ত্র আছে, অর্থাৎ জেলার সভাপতির সঙ্গে জেলার জিএস থাকে, তারপরে জেলাতে ইনচার্জ থাকেন, তারপর রাজ্য নেতৃত্ব থাকেন, জোন, বিভাগ, এইসব সংগঠন আছে। সেই গঠনতন্ত্রের মধ্য দিয়ে এটা
নির্বাচিত হয়। আচ্ছা সেই জন্য জেলা সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। আচ্ছা গঠনতন্ত্র যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই আমাদের ভারতীয় জনতা পার্টির সংবিধান আছে। তো সেই হিসেবে আপনার হয়তো সেই মুহূর্তে হয়তো গণতন্ত্র যারা ছিলেন তারা মনে করেছেন যে এই মুহূর্তে হয়তো যাদেরকে নির্দেশ দিতেন সেই মতো হয়েছে। আমাদের এই বিষয়টা তো আপনার 3 বছর অন্তর অন্তর গঠনতন্ত্র পরিবর্তন হয়। আমরা জানেন এখনও সেই নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। মণ্ডল এখনও 50% মণ্ডল আছে। জেলাও আপনারা দেখেছেন কালকে যে তাও 25টা আছে 43টার মধ্যে। এটা গঠনতন্ত্রের সিদ্ধান্ত, এখানে জেলা সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত না। আপনার রিকমেন্ডেশনও তো কার্যকরী হয় হ্যাঁ। তখন রিকমেন্ড করেননি কেন? আমরা আবেদন করেছি, কিন্তু ব্যাপারটি গেছে এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। তো ভারতীয় জনতা পার্টির যে সংবিধান যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র ব্যক্তি সুপারিশ চলে না। এখানে সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে মান্যতা দিতে বাধ্য। এটা সংবিধান অনুযায়ী বা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ বা উদ্দেশ্য অনুযায়ী এটাকে ওই গঠনতন্ত্র যেটা বলবে সেটাকেই সিদ্ধান্তকে মান্যতা দিতে হয়। তাহলে শ্যামদার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন আছে? আমার ব্যক্তিগত সম্পর্ক তো সকলের সাথেই ভালো আছে এমনি। আর এমনি শ্যামদা তো একবারে ডিটাচ নাই। শ্যামদা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে ইনভাইটেড মেম্বার, সেই মেম্বার সাথে যুক্ত আছেন। আচ্ছা। আর আমাদের এমনিতেই দল থেকে তো এমনিতেই দায়িত্ব পরিবর্তন হয়, আবার পুনরায় দেখবেন আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাই। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্রের সিস্টেম। আপনার 3 বছরের সময়কালে আপনি যে টিম তৈরি করেছিলেন নগর থেকে মণ্ডল থেকে বিভিন্ন মোর্চাতে বা নগর মণ্ডলগুলিতে, সেখানে পূর্ণ টিম এখনো পর্যন্ত আপনার কোনো মিটিংয়ে এসে উপস্থিত হয়নি। তো এর কারণ কি? আপনার 3 বছরের সময়কালে যে আপনি যে টিম তৈরি করেছিলেন একটা নগর মণ্ডল থেকে শুরু করে মোর্চা বিভিন্ন যে আপনি কমিটি যাদেরকে নিয়ে তৈরি করেছিলেন, তারা আপনার যখন মিটিং হয়েছে পূর্ণ টিম এসে কখনো আপনার সাথে এসে বসেনি? তো না, এমনিতেই আমাদের কি হয় 100% টিম কমিটি আসে না। আচ্ছা। টোটাল জেলা বলুন মণ্ডল বলুন সমস্ত 100% উপস্থিত থাকে না, কিন্তু ম্যাক্সিমাম থাকে। এইরকম ধরনের রিপোর্ট তো নেই আমার কাছে। আমার কাছে তো এমনিতেই আমার 43টা আমার 34টি মণ্ডল। তো মানে রিসেন্ট কিছুদিন আগে আমরা 2024-এর পর বোলপুর নগর মণ্ডলে ডিস্টার্ব হচ্ছে, বাকি তো এমনি সমস্ত মণ্ডলে বৈঠক পূর্ণাঙ্গ। ডিস্টার্ব হওয়ার কারণ ডিস্টার্ব হওয়া মানে অ্যানালাইজ করছেন না এবার বোলপুর যে নগর মণ্ডল এখন ব্যাপারটি আছে আপনি তো জানেন এমনিতেই মানে ব্যক্তি কেন্দ্রিক যখন হয়ে যাবে তখন এই ঘটনা ঘটে। যে কার্যকর্তা ব্যক্তির সাথে চরিতার্থ করার জন্য তার মানসিকতা হয় তখন এইগুলো ঘটে। যখন ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, যে ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য, যে বাংলার যে পরিবর্তন আনার, এই মানসিকতা যদি কোনো কার্যকর্তা থেকে থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটে না। ব্যক্তিকেন্দ্রিক যখনই হয়ে যায় না তখন এইগুলো দেখা যায়। বোলপুর নগরে কি ব্যক্তিকেন্দ্রিক বেশি হয়ে গেছে? বোলপুর নগরের মানে বিষয়টা অনেকটা এই ধরনের জায়গায় এসেছে, মানে ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা। মানে দলকে মানে বলে না আমাদের ভারতীয় জনতা পার্টির ব্যাপার হচ্ছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। তো এটার মূল কারণ হচ্ছে আমার যে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, যে আমাদের যে সংবিধান, আমাদের যে আদর্শ, যে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, এই চিন্তা ভাবনার ঘাটতি হয়েছে। এটা যখন পূর্ণ হবে আবার ঠিক হবে। সেই জন্যই তো 3 বছর অন্তর অন্তর আমাদের পরিবর্তন হয়। তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে ভুল সিলেকশন হয়েছে তাহলে কোথাও গিয়ে? এইবার কি জানেন তো পরিবর্তনশীল তো। আমি আমার সঙ্গে এমনিতেই আমার এখানে সাক্ষাৎকার চলছে, সাক্ষাৎ করতে করতে আমাদের 3 জনের মধ্যে একজন মৃত্যু ঘটতে পারে। আমরা জীবিত আছি এটা হচ্ছে অবাস্তব, মৃত্যুটা বাস্তব। সেই জন্য শরীর থাকলে রোগ হয়, যখন ছুঁই হয় তখন আলাদা। আমরা দেখবেন আমরা সব মানে হিন্দু পরিবারের মধ্যে আমি সামাজিকভাবে যদি ঢুকি, তো যখন কোণে দেখতে যাওয়া হয় ছেলে বিয়ে দেওয়ার জন্য, তখন বলে আমার রূপে গুণে সব একদম রূপে মানে সরস্বতী গুণে লোককে এরকম ধরনের। তারপরে আসার পর বৃদ্ধাশ্রম বাড়িয়ে দেয়। তো ব্যাপারটাকে যখন আমরা চুইট করেছি না তখন কিন্তু ওই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তারপরে গিয়ে আপনি বুঝতে পারেন ব্যাপারটাকে ধীরে 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 যে আপনার আসরিক শক্তি মানে বলো না যে একটা অভ্যাসগত পরিবর্তন আর একটা সহজগত পরিবর্তন আর বংশগত পরিবর্তন। যদি বংশগত পরিবর্তন হয়, আপনার বাপ ঠাকুরদাদা যদি সৎ হন, মহান হন, তাহলে অটোমেটিকলি একটা সেই রক্তের ধারা অনুসারে কিন্তু পরিবর্তন হয়। আর একটা দীর্ঘদিন ঘষা মাজার পরিপ্রেক্ষিতে যদি আপনি সৎ সঙ্গে থাকেন তাহলে সেই সততার কারণে আপনার পরিবর্তন হয়। সেই জন্য যার যেমন ভাব তার কোনো লাভ। আর ভারতীয় জনতা পার্টির এই লাভটা 3 বছর পর বুঝতে পারে। আমরা অনেক মানে হিরো জিরো হয়ে যায়, জিরো হিরো হয়ে যায়। ঠিক
এটা ঘটবে, এটা ভারতীয় জনতা পার্টি ঘটে, যারা বোঝে না তাদেরকে বোঝানো যায় না, কিন্তু 3 বছর পর তো উপলব্ধি হবে। আমরা চাই তো থাই সুখ, টেরিকট জামা চকচক করে কিন্তু সুতি জামা চকচক করে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টিতে আমি 2014 থেকে ভারত এই বীরভূম, অখণ্ড বীরভূম জেলা গুরুত্বপূর্ণ দায়িত্ব 3 বার আমি জিএস ছিলাম, একবার ভাইস প্রেসিডেন্ট, একবার সম্পাদক, মানে কি তারপরে সভাপতি, মানে কি আমি সাংগঠনিক ব্যাপারে ছিলাম। টোটাল ভারতীয় জনতা পার্টির বোলপুর বীরভূম জেলায় আমাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু একটা ব্যক্তি তো সকলের কাছে ভালো হতে পারে না, ভালো হতে পারে না। আপনারা যদি তদন্ত করেন দেখবেন, আমি গ্রামে গ্রামে যাবেন, গোটা বীরভূম জেলায় মোটামুটি খুব কম ব্যক্তি আমার বিরুদ্ধে বলবেন, কিন্তু ব্যক্তি তো সমস্ত 100%ই ভালো হতে পারে না। এবং আমি ভারত মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমি সকল মানুষের নিয়ে আমি চলতে পারি, এই জন্য আমাকে এটা যেন আমাকে শিক্ষাটা দেয় বা দীক্ষাটা যেন দেয়, এটাই আমার ভারত মায়ের কাছে আমার প্রার্থনা। আপনার বিজেপি কর্মীরা যে বিভিন্ন সময় যে ক্ষোভগুলো আপনার উপরে তুলে দিয়েছে, সে কিছু কোয়েশ্চেন আমি তার মধ্যে আপনাকে রাখবো, সেগুলো একটু ক্লিয়ারিফাই করবেন, যেহেতু আমাদের পডকাস্টে ক্লিয়ারিফাই অনেকেই করেন। আপনার জেলা সভাপতি থাকাকালীন আপনার মোর্চা, বিশেষ করে মহিলা মোর্চা এবং যুব মোর্চা কোনোভাবেই অ্যাক্টিভ হয়নি, বা কোনো বৃহৎ কোনো সংগঠনের রূপও তারা তৈরি করতে পারেনি। তো এটা কেন হয়েছে? যেহেতু আপনি তো যুব মোর্চাকে বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন, মহিলা মোর্চাকেও গুরুত্ব দিয়েছিলেন, কেন তারা? তো আমার যে যুব মোর্চা তো এমনিতেই সবাই জানে, এমনিতেই সেটা তো এমনিতেই রাজনীতি অনেক দিন থেকে করছে। সেই পরিপ্রেক্ষিতে দায়িত্ব দেওয়াই ছিল, দায়িত্ব দেওয়ার পরও কমিটিও বানিয়েছিল। বললাম না যে কাজ করেছে, কাজ করতে করতে বললাম না যে ইলেকশন 2024-এর আগে মোটামুটি একটা পরিবেশ তৈরি করেছিল। তারপরে যেটা বললেন সেইটা যুব মোর্চা কিন্তু অনীহা দেখা দিয়েছে। তার কারণ আমি তো আপনাকে বললাম, একই কথা বারবার বলা ঠিক নয়। যদি কারো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে, সেই স্বার্থসিদ্ধি চরিতার্থ করতে কেউ যদি প্রবেশ করে, ভারতীয় জনতা পার্টি তার ব্যাপারটিকে আছে, সেটা বেশি দিন চলবে না। আর মহিলা মোর্চা আমরা জানেন, এমনি মহিলা মোর্চা ব্যাপারটা 2021-এর নির্বাচনের পর আমাকে যখন 2021-এ ডিসেম্বর মাসে আমাকে যখন সভাপতি ঘোষণা হয়, তখন আমরা জানেন বোলপুরের পরিস্থিতি বা পশ্চিমবাংলার যিনি সন্ত্রাসের মুখ, তিনি তার বোলপুর নগরী ওনার বাড়ি। সেই পরিস্থিতিতে আমাকে কমিটি বানাইতে হতো। তো সেই জন্য মহিলা মোর্চার পক্ষ থেকে কমিটি ছিল, কিন্তু কমিটিটা সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারে নাই। এটা মহিলা মোর্চার পক্ষে ঘাটতি ছিল, কিন্তু যুব মোর্চার পক্ষ থেকে ঘাটতি ছিল না। 24-এর আগে পর্যন্ত মোটামুটি বহু প্রোগ্রাম উনি করেছেন, এবং আমরা তার কমিটিও আমার কাছে ছিল, সব যে পূর্ণাঙ্গ কমিটি টোটাল যেটা 34টা মণ্ডলে উনি কমিটি করেছিলেন, সবই কার্যকারী হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন, এটা ওই 24-এর পর ঘটনাটা ঘটেছে। এরপরে যদি আপনাকে যদি আবার জেলা সভাপতি অন্য জায়গার বা বোলপুরেরই যদি আপনাকে যদি আবার উঁচু একটা দায়িত্বে রাখা হয়, আপনি কি কি জিনিসগুলোকে অবজার্ভ করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন? আমার বক্তব্য হচ্ছে, জেলা সভাপতি হিসাবে যদি আমাকে পুনরায় বিবেচনা করেন বা নির্বাচিত করেন, তো বিষয় হচ্ছে যে বাংলার যে পরিস্থিতি, যে পশ্চিমবঙ্গ আজ পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে, যে লড়াই করার মানসিকতা এবং চোখে চোখ রেখে যে শাসক দলের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের চোখে চোখ রেখে কথা বলতে যে পারবে, এবং সামগ্রিকভাবে আলোচনার পরিপ্রেক্ষিতে যোগ্য ব্যক্তিকে আর এই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকবে। যোগ্য ব্যক্তিকে দেবেন তো এরপরে দায়িত্ব? এতদিন তো যোগ্য ব্যক্তি তো দায়িত্ব পায়নি, তাহলে না, ইনিও যোগ্য। এনার যদি হিস্টোরি দেখা যায়, বহুদিন থেকেই মানে কাজের সাথে যুক্ত আছেন, কিন্তু তার লক্ষ্য থাকবে যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, এবং আমাদের যে পশ্চিমবঙ্গ তথা আমার বোলপুর জেলায় যেভাবে শাসক দলের সন্ত্রাস, সেই সন্ত্রাসের চোখে চোখ রেখে কথা বলার যার সৎ ইচ্ছা আছে, এবং আমাদের যে সভাপতিগুলো আপনি করেছেন, আপনি যে পূর্ণ করছেন, মহিলা, বিভিন্ন এসটি, ওবিসি, এসটি, বিভিন্ন, তো যাদের মধ্যে যে সমস্ত হয়তো দু একটা যে ঘাটতি আমি যেটা উপলব্ধি করেছি আর কি, আমার দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা, সেই ঘাটতি যদি থেকে থাকে, সেই ধরনের ব্যক্তিদেরকে পুনরায় দায়িত্ব দেওয়া যাবে না, এটা আমার পরিকল্পনা। আচ্ছা, আপনার 4 জন জিএস এর মধ্যে একজন আপনার বিধানসভারই জিএস খোকন দাস, আর জেলা জুড়ে আওয়াজ উঠেছে যে খোকন দাস 55 লক্ষ টাকা মেরেছে। গোটা মানে আমি বলছি না, এটা গোটা বোলপুর সাংগঠনিক জেলার লোকেরা বলছে। এটা আপনি কিভাবে দেখেন বিষয়টা? এই অর্থনীতির ব্যাপারটা আমরা জানেন যে অর্থনীতির ব্যাপারটা আমার গোচরে ছিল না, সেই হিসাবে এটাকে আমি তো যেটা আমার গোচরে নাই সেটা তো আমি বলতে পারি না। আপনার কাছে এরকম আপনি খবরে এরকম পাননি?
না, এরকম ধরনের আমাদের যেটা উড়োভাষা ব্যাপার সেগুলো তো কান দেওয়া ব্যাপার না, কিন্তু আমার কাছে আমার যে বিষয় জেলার টোটাল অর্থনৈতিক যে বিষয় আমার কাছে ছিল না, সেই জন্য এই ব্যাপারে আমি তো আর এমনিতেই না জেনে শুনে একটা কার্যকর্তাকে আমি আপনাদের সামনে তো বলতে পারি না। তাকে কি পার্সোনালি আপনি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো সকলের সাথে। তাকে কি আপনি পার্সোনালি এই বিষয়গুলো কি জানবেন তার কাছ থেকে? এই ব্যাপারে যখন আমার দায়িত্ব ছিল না ওই দেখা, সেই জন্য আমি এই বিষয়গুলো আমি জানবো না। যারা এই বিষয়গুলো তো আপনারা জানেন বা খবর নিলে বুঝতে পারবেন, যেনারা দিয়েছেন অর্থ, তাই সেই ব্যাপারে তেনারাই নেবেন। আমি যেহেতু অর্থ ওনাকে দিই নাই, সেই আমার অধিকার নাই ওনাকে চার্জ করার। কিন্তু যতই হোক দোষটা তো আপনার উপরেই আসবে। না না, আমার মনে হয় না ধর্মকর বাতাসে নয়। আমার দৃঢ় বিশ্বাস আমার বাস্তব জীবন সফল, আমার ব্যক্তিগত সাংসারিক জীবন। আমি যেটা কল্পনা করি সেটা বাস্তবে পরিণত হয়, এটা জানেন সঠিকভাবে চললে এটা হয়। সেই জন্য আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে এবং আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। আমি যদি অন্যায় না করি তাহলে আমার সেটা সাজা পাবো না। সেই জন্য মানে 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 বলো না যে ঈশ্বরের মা দুনিয়ার বাদ রাখা হইতো মারেকে। সেই জন্য আমি ধর্মকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে, ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্যকে পূরণ করার জন্যই আমার এই ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ। সেই জন্য ব্যক্তিগত কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো এলিগেশন থাকবে না। আমার উপর থাকতে পারে, আমার থাকবে না। এটা ভারতীয় জনতা পার্টির সংবিধান, আদর্শ, সংস্কৃতি। আপনি জেলা সভাপতি থাকাকালীন আপনি অনেক সাংগঠনিক কার্যকর্তাদেরকে, যারা খুব অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে আপনি বসিয়ে রেখেছেন এবং বারবার তারা আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চেয়েছে, কিন্তু আপনি তাদের সাথে খুব একটা বেশি ইন্টারঅ্যাক্ট করেননি।